আকাশবাণী খবর পড়ছি পাঠ্যপ্রতি মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে কর্ণাটক যাচ্ছেন। নানা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লির প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর প্রকল্পের প্রধান সুড়ঙ্গ এবং 5টি আন্ডারপাস জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তিনি বলেন, সরকার পরিকাঠামোর আধুনিকীকরণের উপর বিশেষ জোর দিচ্ছে। অগ্নিপথ প্রকল্প বাস্তবায়নের পেছনে মূল উদ্দেশ্য হল সশস্ত্র বাহিনীতে আরও বেশি যুবকদের অন্তর্ভুক্ত করা বলে শীর্ষ সামরিক নেতৃত্ব দাবি করেছে। চলতি বছরের মধ্যেই সারা দেশে কর্মচারী রাজ্য বীমা প্রকল্প ইএসআই কার্যকর হবে বলে সরকার জানিয়েছে। ফ্রান্স সংসদের চূড়ান্ত পর্বে নির্বাচনের ফলাফলের গতি প্রকৃতি অনুযায়ী ক্ষমতাসীন জোট নিয়ন্ত্রণ হারাতে চলেছে। প্রধানমন্ত্রী গতকাল 44তম দাবা অলিম্পিয়াডের ঐতিহাসিক মশাল দৌড়ের সূচনা করেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ কর্ণাটক যাচ্ছেন। সেখানে বেঙ্গালুরু ও মাইসুরুতে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও উদ্বোধন করবেন। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স ও ঘুরে দেখবেন। ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা ক্রিস গোপালকৃষ্ণনের দেওয়া 450 কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রেনসেল রিসার্চ সেন্টারের উদ্বোধন করবেন তিনি। 850 শয্যা বিশিষ্ট বাগচি পার্থসারথী রিসার্চ হাসপাতালেরও শিলান্যাস অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যোগ দেবার কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে প্রগতি ময়দান ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর প্রকল্পের প্রধান সুড়ঙ্গ এবং 5টি আন্ডারপাস জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের অর্থ সহায়তায় 920 কোটি টাকারও বেশি ব্যয় প্রকল্পটি নির্মিত হয়েছে। প্রগতি ময়দানে যে নতুন বিশ্বমানের প্রদর্শনী ও কনভেনশন সেন্টার তৈরি করা হচ্ছে, তাতে ঝামেলামুক্ত ও সুবিধাজনকভাবে প্রবেশের ব্যবস্থা করাই এর উদ্দেশ্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শ্রী মোদী বলেন, ये इंटीग्रेटेड ट्रांजिट कॉरिडोर प्रगति मैदान प्रदर्शनी स्थल को 21वीं सदी की आवश्यकताओं के अनुसार ट्रांसफॉर्म करने का अभियान का हिस्सा है। दशकों पहले भारत की प्रगति को, भारतीयों के सामर्थ्य, भारत के प्रोडक्ट्स, हमारी संस्कृति को शोकेस करने के लिए प्रगति मैदान निर्माण हुआ था। लेकिन उसके बाद भारत बहुत बदल गया। देश की राजधानी में विश्व स्तरीय कार्यक्रमों के लिए स्टेट ऑफ द आर्ट सुविधाएं हो, एग्जीबिशन हॉल हो, और इसको ध्यान में रखते हुए आज देश के कई हिस्सों में भारत सरकार निरंतर काम कर रही है। শ্রী মোদী বলেন, গত 8 বছরে সরকার দিল্লি ও রাজধানী অঞ্চলের সমস্যা সমাধানে অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করেছে। এই অঞ্চলে মেট্রো পরিষেবা 193 কিলোমিটার থেকে বাড়িয়ে 400 কিলোমিটার করা হয়েছে। শ্রী মোদী জনগণকে মেট্রো এবং গণপরিবহন ব্যবস্থা আরও বেশি করে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের মাধ্যমে দেশে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে বলেও জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী গতিশক্তিকে সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের একটি মাধ্যম হিসেবেও উল্লেখ করেছেন। সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্প প্রত্যাহারের কোনো প্রশ্ন নেই বলে দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে। গতকাল নতুন দিল্লিতে সাংবাদিক সম্মেলনে তারা দেশের বিভিন্ন প্রান্তে দাঙ্গা হাঙ্গামা এবং অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা করেছেন। সামরিক বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব লেফটেন্যান্ট জেনারেল অনিল পুরী বলেছেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হল সেনাবাহিনীতে যুবশক্তির সঞ্চার। हमारे को यूथफुल प्रोफाइल चाहिए, बिकॉज आप सबको मालूम है 2030 के अंदर हमारे देश के अंदर 50% पीपल 25 साल की उम्र से कम होंगे। नो यूथ हम सबको मालूम है रिस्क ज्यादा लेता है, उसके अंदर जुनून ज्यादा है, जज्बा ज्यादा है। इस जुनून जज्बा को कैप्चर करना जरूरी है। हम चाहते थे कि ये यूथफुल प्रोफाइल आने से जोश और होश का कंपोनेंट है, ये तकरीबन बराबर हो जाए। সামরিক বাহিনীতে এই ধরনের সংস্কার দীর্ঘদিন ধরে বকেয়া ছিল। লেফটেন্যান্ট জেনারেল পুরী বলেন, বিভিন্ন মন্ত্রক এবং সরকারি বিভাগ অগ্নিবীরদের জন্য যে সমস্ত ঘোষণা করেছে সেগুলি সবই সুপরিকল্পিত এবং এর সঙ্গে চলতি হিংসা বা বিক্ষোভের কোনো সম্পর্ক নেই। দেশের সেবায় অগ্নিবীরদের যদি নিজের জীবন খোয়াতে হয় তাহলে সরকার 1 কোটি টাকা ক্ষতিপূরণও দেবে।
লেফটেন্যান্ট জেনারেল পুরী বলেন, অগ্নিবীররা সিয়াচিন এবং অন্যান্য এলাকার বর্তমানে কর্মরত নিয়মিত সৈন্যদের মতোই একই ভাতা পাবেন। তিনি বলেন, আগামী 4-5 বছরের মধ্যে নিয়োগ হবে 50 থেকে 60,000, পরবর্তীতে তা আরও বেড়ে 90,000 থেকে 1 লক্ষ হবে। এয়ার অফিসার পার্সোনেল এয়ার মার্শাল সুরজ ঝা বলেন, বিমান বাহিনী 24শে জুন থেকে অগ্নিপথ প্রকল্পের অধীনে অগ্নিবীরদের নিয়োগ শুরু করবে। 30শে ডিসেম্বরের মধ্যে নির্বাচিত অগ্নিবীরদের প্রশিক্ষণ শুরু হয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে নৌসেনাতেও অগ্নিবীরদের নিয়োগ 21শে নভেম্বরের মধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে ভাইস অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠী জানিয়েছেন। অগ্নিপথ প্রকল্প নিয়ে বিরোধী দলগুলি রাজনীতি করছে বলে বিজেপি অভিযোগ করেছে। গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেন, কংগ্রেস সরকারকে হেনস্থা করতে দেশের নিরাপত্তা নিয়ে রাজনীতি করছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান এবং প্রধানমন্ত্রী দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল বলেন, দেশের বেকার যুবকদের স্বার্থেই এই অগ্নিপথ প্রকল্প। স্টাফ সিলেকশন কমিশন এসএসসির মাধ্যমে শীঘ্রই 15,247টি পদের জন্য নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সরকার জানিয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দপ্তর থেকে চিঠি ছাড়ার কাজ শুরু হচ্ছে। এছাড়াও চলতি বছরের ডিসেম্বরের আগেই 42,000 নিয়োগ সম্পন্ন করা হবে। এসএসসি অবিলম্বে 67,768 শূন্যপদ পূরণের পরিকল্পনাও তৈরি করেছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। চলতি বছরের মধ্যেই সারা দেশে কর্মচারী রাজ্য বীমা প্রকল্প বা ইএসআই কার্যকর করা হবে বলে সরকার জানিয়েছে। বর্তমানে ইএসআই প্রকল্পটি 443টি জেলায় সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয় এবং আংশিকভাবে বাস্তবায়িত হয় 153টি জেলায়। 148টি জেলা ইএসআই প্রকল্পের আওতায় পড়ে না। আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার হাসপাতালগুলির সাথে গাঁটছড়া বেঁধে নতুন ডিসপেন্সারি তথা শাখা কার্যালয় খোলার মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ভূপেন্দ্র যাদবের পৌরোহিত্যে গতকাল ইএসআই কর্পোরেশনের 188তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একবিংশ শতাব্দীর নতুন ভারত বিশ্বের সেরা পরিকাঠামোগত সুযোগ সুবিধা গড়ে তোলার দিকে মনোনিবেশ করেছে বলে সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন। গতকাল একাধিক টুইট বার্তায় শ্রী গডকরি বলেন, সেদিকে লক্ষ্য রেখে বেঙ্গালুরু নিদাঘাট্টা সেকশনে 6 লেনের করার প্রকল্প এগিয়ে চলেছে। তিনি বলেন, সড়কটি এই অঞ্চলের পর্যটন ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা এবং কুলগাম জেলার লোলাপ এবং ডিএইচপোরা এলাকায় দুটি পৃথক ঘটনায় গতকাল নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 4 জঙ্গি মারা পড়েছে। তাদের মধ্যে 2 জন পাকিস্তানের বলে জানা গেছে। জঙ্গিদের লুকিয়ে থাকা নির্দিষ্ট খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী এবং পুলিশ যৌথভাবে অভিযান চালায়। সাইবার নিরাপত্তা ও জাতীয় সুরক্ষা বিষয়ক একটি জাতীয় সম্মেলন আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। দেশে সাইবার অপরাধ ঠেকাতে গণসচেতনতা বৃদ্ধির প্রচেষ্টার অঙ্গ হিসেবে এই সম্মেলন আয়োজিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র এবং বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন। ফ্রান্স সংসদের চূড়ান্ত পর্বের নির্বাচনের ফলাফলের গতি প্রকৃতি অনুযায়ী ফ্রান্সের ক্ষমতাসীন রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর নেতৃত্বাধীন জোট নিয়ন্ত্রণ হারাতে চলেছে। গতকাল অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলের গতি প্রকৃতি অনুযায়ী ম্যাক্রোর নেতৃত্বাধীন জোট 200 থেকে 250টি আসন পেতে পারেন। ক্ষমতায় আসতে কমপক্ষে 289টি আসন পেতে হবে। প্রধান বিরোধী দল হতে চলেছে বাম, সোশ্যালিস্ট এবং দ্য গ্রিন পার্টির জোট। তারা 150 থেকে 200 আসন পেতে পারে। দক্ষিণপন্থী ন্যাশনাল জোট 80টির বেশি আসনে জয়লাভ করতে পারে। 577 আসনের ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনের জন্য দেশ জুড়ে ভোট নেওয়া হয়। ভারতের মহিলা জুনিয়র হকি দল ডাবলিনে গতকাল ইউনিফার অনূর্ধ্ব 25 5 দেশীয় প্রতিযোগিতার প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। আজ ভারতের মেয়েরা তাদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডের মুখোমুখি হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে 44তম দাবা অলিম্পিয়াডের ঐতিহাসিক মশাল রিলের উদ্বোধন করেছেন। এই প্রথম আন্তর্জাতিক দাবা ফেডারেশন ফিডে অলিম্পিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে দাবা অলিম্পিয়াড মশাল রিলের আয়োজন করেছে। প্রথম দেশ হিসেবে ভারত দাবা অলিম্পিয়াড মশাল রিলের আয়োজন করে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দুদিনের সফরে কর্ণাটক যাচ্ছেন। প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লির প্রগতি ময়দানে ইন্টিগ্রেটেড ট্রানজিট করিডোর প্রকল্পের প্রধান সুড়ঙ্গ এবং 5টি আন্ডারপাস জাতির উদ্দেশ্যে
উৎসর্গ করেছেন। তিনি বলেন, সরকার পরিকাঠামোর আধুনিকীকরণের উপর বিশেষ জোর দিচ্ছে। খবর এখনকার মতো শেষ হলো।